অ্যাকচুয়ালি গ্রাফিক ডিজাইনের হিস্ট্রিটা হচ্ছে অনেক পুরাতন। পুরাতন বলতে প্রায় 17,000 বছর আগে মিশরের হাইরোগ্লিফস এবং বিভিন্ন কেভে যে ধরনের ড্রয়িং গুলো দেখা যেত সেগুলো কিন্তু এক ধরনের গ্রাফিক ডিজাইন। তারপরে বহু বছর পুরাতন পিরামিডের ভিতরে যে ড্রয়িং গুলা দেখা যেত, পিরামিডের ভিতরে যে নকশাগুলো দেখা যেত, যে হাইরোগ্রাফিক্স গুলো দেখা যেত, সেগুলো কিন্তু গ্রাফিক ডিজাইনের একটা পার্ট, কিংবা এখন সেগুলোকে গ্রাফিক ডিজাইনের একটা পার্ট হিসেবে ধরা হয়। এরপরে যখন খ্রিস্টপূর্ব প্রথমের দিকে যীশু খ্রিস্টর ওই সময় কিংবা তার পরবর্তীতে যে মুসলিম যে ধরনের ব্যানার কিংবা ইয়েগুলো দেখা যেত, ক্যালিওগ্রাফি গুলো দেখা যেত, সেগুলো কিন্তু গ্রাফিক ডিজাইনের কিছু কিছু পার্ট। মানে সেই ক্যালিওগ্রাফি গুলোকেও গ্রাফিক ডিজাইনে অন্তর্ভুক্ত করা হয়, সেগুলোকে বলা হচ্ছে টাইপোগ্রাফি, এবং ক্যালিওগ্রাফি নাম তো আছেই। এর পরবর্তীতে প্রিন্টিং আসছে প্রায় 1870 সালের দিকে, হচ্ছে বিভিন্ন ধরনের কাগজের উপর লেখা এবং এই ধরনের প্রিন্টিং যেগুলো আসছে, প্রেস প্রিন্টিং, সেগুলো থেকে অ্যাকচুয়ালি মডার্ন গ্রাফিক ডিজাইনের শুরু। এবং 1920 সালে সর্বপ্রথম প্রিন্টিং ইন্ডাস্ট্রি তাদের প্রেস মেশিনে কাগজের উপরে প্রিন্ট কিংবা ছবি ছাপা শুরু করে। সেইখান থেকে মূলত আধুনিক গ্রাফিক ডিজাইন যেটাকে বলা হয়, সেটা থেকে সেইটা শুরু হয়। হ্যাঁ, তো এই হচ্ছে গ্রাফিক ডিজাইনের শর্ট হিস্ট্রি। আর বলা গেলে যে মানুষ যখন বিভিন্ন ধরনের রেখা কিংবা লেখা এগুলোকে সুন্দর করে সাজানো শিখছে কিংবা সুন্দর করে উপস্থাপন করা শিখছে, তখন থেকে গ্রাফিক ডিজাইনের শুরু হয়েছে। মানুষ যখন তাদের চিন্তা ভাবনা গুলোকে গুছিয়ে ছবির মাধ্যমে প্রকাশ করা শিখছে, সেগুলো তখনও সেটা গ্রাফিক ডিজাইনের একটা পার্ট ছিল। তো এখন আধুনিক গ্রাফিক ডিজাইন বলতে আমরা যে জিনিসগুলো বুঝি সেটা হচ্ছে ইমেজ, ফন্ট, টাইপোগ্রাফি, কালার, লাইন ইত্যাদি জিনিসপত্রগুলো নিয়ে সুন্দর করে একটা উপস্থাপনা এবং সঠিকভাবে একজনের ভাব প্রকাশ করা, টার্গেটেড অডিয়েন্সের কাছে সঠিক মেসেজটা পৌঁছানো, এটাই অ্যাকচুয়ালি গ্রাফিক ডিজাইনের কাজ। এখন গ্রাফিক ডিজাইনের কিছু এলিমেন্ট আছে, যে এলিমেন্ট গুলো নিয়ে আমরা মূলত কাজ করব। সেই এলিমেন্ট গুলো কি কি হতে পারে, তার কিছু আছে, যেমন হচ্ছে কালার, যেমন কিছু ফর্ম, সাইজ, লাইন, টেক্সচার, ফন্ট, এই ধরনের জিনিসগুলো অ্যাকচুয়ালি গ্রাফিক ডিজাইনের মূল এলিমেন্ট, যেগুলোকে বিভিন্নভাবে আপনার প্রেজেন্টেশন করে বিভিন্ন কি বলা যায়, বিভিন্নভাবে সাজিয়ে কিংবা প্রেজেন্টেশন করে একটা ভাব প্রকাশ করা হয় গ্রাফিক ডিজাইনের মাধ্যমে। এরপরে যদি আমরা আসি যে গ্রাফিক ডিজাইনের অ্যাকচুয়ালি প্রিন্সিপাল কি, কিছু কিছু ছোট ছোট জিনিস আছে যেগুলো গ্রাফিক ডিজাইন করার সময় আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। একটা সুন্দর গ্রাফিক ডিজাইন কিংবা সুন্দর কিছু রেডি করার জন্য তার মধ্যে সবচেয়ে আগে যেটা আছে সেটা হচ্ছে ব্যালেন্স। আপনি একটা সুন্দর ডিজাইন তৈরি করলেন, কিন্তু ডিজাইনের মধ্যে যদি ব্যালেন্স না থাকে, অ্যাকচুয়ালি ব্যালেন্সটা বলতে কি, এটাকে বিভিন্নভাবে উপস্থাপন করা যায়। যেমন আপনি পাশাপাশি দুইটা বস্তু রাখছেন, একটা হচ্ছে একটা ছোট বাটি আর একটা হচ্ছে একটা বড় চেয়ার, কিন্তু দুটোরই আপনি একই সাইজ দিচ্ছেন। এখন দুটো যখন আপনি একই সাইজে রেডি করছেন, তখন একটা চেয়ার আর একটা ছোট বাটি তো কখনো সমান সাইজে হয় না, তাই না? সুতরাং ওই দুটো যখন আপনি একই সাইজে উপস্থাপন করছেন, তখন ওইটার মধ্যে ব্যালেন্সটা নষ্ট হয়ে গেছে, ওইটার প্রপোর্শনটা ঠিক নাই। এই ধরনের ছোট ছোট কিছু বেসিক জিনিসপত্র আমাদের মাথায় রাখতে হবে গ্রাফিক ডিজাইন করার সময়। তার মধ্যে আরো কিছু আছে, যেমন কন্ট্রাস্ট, প্রপোর্শন, মুভমেন্ট, এই ধরনের জিনিসগুলা সবসময় গ্রাফিক ডিজাইন করার সময় মাথায় রাখতে হবে। তো এইগুলা কিভাবে মাথায় আসবে? এইগুলা মূলত আমরা কাজ করতে করতে এবং বিভিন্ন কাজ দেখতে দেখতে এগুলো আমাদের মাথায় চলে আসবে, কিংবা এগুলো সম্বন্ধে আমাদের ভালো ধারণা তৈরি হয়ে যাবে। আর একটা সময় এরকম হবে
যে এইগুলা নিয়ে আমাদের আলাদা করে কিছু চিন্তাই করতে হচ্ছে না। যখন আমরা যে জিনিসটা রেডি করতেছি প্রত্যেকটা এই ধরনের নলেজ গুলা আমাদের মাথার মধ্যে অটোমেটিকলি চলে আসবে। অনেকটা কেমন, অনেকটা মনে করেন যে ছোটবেলায় আমরা যখন সাইকেল চালাইছিলাম আমাদের বলা হতো যে মাজা ঠিক রাখো, চোখটা সামনে দিয়ে তারপরে প্যাডেল করো। কিন্তু সাইকেল চালানো যখন আমরা শিখে গেছি তখন কিন্তু এই জিনিসগুলো আমাদের আলাদা করে বলতে হয়নি। কারণ কি? কারণ তখন অভ্যেস বসে এই জিনিসগুলো অটোমেটিকলি হয়ে গেছে। তো গ্রাফিক ডিজাইনের সময় সেরকম যে কিছু কিছু ছোট ছোট জিনিস যেগুলো এখন আমি উল্লেখ করতেছি, পরবর্তীকালে এগুলো আসলে উল্লেখ করারও প্রয়োজন পড়বে না, কিংবা আপনাদের সঠিকভাবে এগুলো মেনটেন করারও দরকার পড়বে না। কারণ কাজ করতে করতে এগুলো অটোমেটিকলি আপনি মেনটেন করতে পারবেন। আর সর্বোপরি কথা হচ্ছে সবকিছু যদি নিয়মে চলে তাহলে সেটা অনেক সময় কিন্তু গ্রাফিক ডিজাইন হয় না। যেটা অনেক বড় বড় লোকরা বলে থাকে যে রুলস আর মেন্ট টু বি ব্রোকেন, অর্থাৎ যে কোনো রুলস কিংবা এই ধরনের আইন তৈরি হয় হচ্ছে ভাঙার জন্য। আর আপনি যদি একটা আইনকে রুলস কে ভেঙে সেটাকে আরো সুন্দরভাবে কিছু উপস্থাপন করতে পারেন, দেন ইউ আর এ লিজেন্ড। ঠিক আছে? এর মানে এই নয় যে সবসময় আমরা রুল ভাঙার ট্রাই করব, কিন্তু কিছু সময় আসলেই চেষ্টা করা উচিত যাতে আপনি আরো ভালো কিছু ডিজাইন উপস্থাপন করতে পারেন, আরো ভালো কিছু প্রেজেন্ট করতে পারেন। ঠিক আছে? তো এটা হচ্ছে গ্রাফিক ডিজাইনের একটা শর্ট ইয়ে, মানে হিস্ট্রি প্লাস গ্রাফিক ডিজাইন করার জন্য কি কি জিনিস, কি ধরনের জিনিসগুলো মাথায় রাখতে হতে পারে। এরপরে আমি আসি যে গ্রাফিক ডিজাইন কয় প্রকার হতে পারে। গ্রাফিক ডিজাইন অনেক প্রকারের হতে পারে। যেমন একটা সময় ছিল যখন গ্রাফিক ডিজাইন বলতে শুধু প্রিন্টিং ডিজাইনটাই আমরা বুঝতাম, যে কাগজের উপর প্রিন্ট করার জন্য যেটা উপস্থাপন করা হবে সেটাই গ্রাফিক ডিজাইন। কিন্তু বর্তমানে গ্রাফিক ডিজাইনের অনেক ফিল্ড আছে, যে ফিল্ড গুলা দিন দিন আরো এক্সপান্ড করতেছে। তার মধ্যে প্রিন্টিং ডিজাইন হচ্ছে পার্ট অফ দেম, বাট আরো কিছু নতুন নতুন অপরচুনিটি আসছে, যেমন ওয়েব ডিজাইনিং, তারপর হচ্ছে মোশন গ্রাফিক্স, ঠিক আছে, তারপর হচ্ছে কার্টুন ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, তারপর হচ্ছে এখন গেম ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে। তো এইসব প্রত্যেকটা জায়গাতেই কিন্তু গ্রাফিক ডিজাইনারদের চাহিদা রয়েছে, এবং এই প্রত্যেকটা জায়গাতেই কিন্তু গ্রাফিক ডিজাইনারের প্রচুর কাজ রয়েছে। আমি মনে হয় একটা ভালো পার্ট বাদ দিয়ে আসছি, যেটা হচ্ছে ওয়েব ডিজাইনিং এর পাশাপাশি ইউএক্স ডিজাইন। হ্যাঁ, আবার মোবাইল অ্যাপ্লিকেশনেও দেখবেন যে বহুত সুন্দর সুন্দর গ্রাফিক্স ইউজ করা হয়। সুতরাং সেসব জায়গায় ইউএক্স ডিজাইনাররা কাজ করেন। তো এইভাবে গ্রাফিক ডিজাইনের আগে যদিও ফিল্ডটা অনেক শর্ট ছিল, লাইক প্রিন্টিং ডিজাইন কিছু, তাছাড়া আর্টিস্টরা কিছু ব্যানার ফেস্টুন এগুলো তৈরি করতো, এর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন আসলে এই ফিল্ডটা ধীরে ধীরে অনেকটা এক্সপান্ড করে গেছে, এবং দিন দিন আরো বেশি এক্সপান্ড করতেছে। যেমন কিছুদিন আগেও মোবাইল ইউএক্স বলে সেরকম কোনো জিনিস ছিল না, কিংবা সেরকম কোনো কেউ চিন্তাও করতো না যে একটা মোবাইল ইউএক্স কিংবা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করার পর সেটার ইন্টারফেসটা ডিজাইন করার জন্য আলাদা ডিজাইনার প্রয়োজন পড়ে, কিংবা একটা সফটওয়্যার রেডি করার পর সেই সফটওয়্যারটাকে আরো বেটার প্রেজেন্টেশনের জন্য একজন আলাদা গ্রাফিক ডিজাইন রাখতে হবে। এটা একটা সময় কিন্তু মানুষের ধারণা ছিল না, কিংবা চিন্তাও করতো না কেউ, কিন্তু এখন এগুলো চিন্তা করতে হয়। তার মানে কি ইউএক্স ডিজাইন কিংবা মোবাইল ইন্টারফেস ডিজাইনার হিসাবে কিছু লোকজন গ্রাফিক ডিজাইনের কাজ করতেছে। আবার আমি যেটা বললাম যে গেম ইন্ডাস্ট্রি, এখন প্রচুর নতুন নতুন গেম তৈরি হচ্ছে ছোটদের জন্য, তারপর হচ্ছে বড়দের জন্য অ্যাকশন গেম। এই ধরনের গেম তৈরি করার সময় কিন্তু প্রচুর ইন্টারফেস ডিজাইন তৈরি হচ্ছে। তারপর যেটা বলে যে মোশন গ্রাফিক্স তৈরি হচ্ছে, কার্টুনিস্টরা কার্টুন তৈরি করার জন্য গ্রাফিক ডিজাইনের বিভিন্ন ধরনের টুলস ইউজ করতেছে। তো অল দিস ইজ দ্য পার্ট অফ গ্রাফিক ডিজাইন। সুতরাং আপনারা যদি এখন গ্রাফিক ডিজাইন শিখার চিন্তা করেন যে না শুধু ওয়েব ডিজাইন করব কিংবা শুধু
প্রিন্টিং ডিজাইন করব, সেটা না। আপনাদের যদি গ্রাফিক ডিজাইনটা আপনার জানা থাকে, দেন অপরচুনিটি ইজ আনলিমিটেড। অনেক ক্ষেত্র আছে যেসব ক্ষেত্রে হয়তো আমরা এখনো টাচও করি নাই, কিন্তু সেসব ক্ষেত্রেও এখন বিভিন্ন ধরনের গ্রাফিক ডিজাইনের প্রয়োজন পড়তেছে। তার মধ্যে একটা যেমন নতুন একটা ইন্ডাস্ট্রি, নতুন ভাবে অনেকেই করতেছেন যে ফেসবুকে প্রোডাক্ট পিকচার রেডি করে সেই প্রোডাক্ট পিকচার গুলোকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যারের কাজ করতেছেন, বিভিন্ন ধরনের সফটওয়্যার সম্বন্ধে জানতেছেন। সেখানে অনেক গ্রাফিক্যাল প্রেজেন্টেশন গুলো থাকতেছে, ফেসবুকে কিছু অ্যাড তৈরি হচ্ছে। তো এগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ গ্রাফিক ডিজাইন, কারণ এগুলো করার জন্য আপনার গ্রাফিক ডিজাইন সম্বন্ধে বেসিক ধারণা এবং কিছু সফটওয়্যার সম্বন্ধে বেসিক নলেজ থাকতে হবে। তো যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইনের ফিল্ড আসলে আনলিমিটেড। সুতরাং আপনি যদি গ্রাফিক ডিজাইনটা একটু ভালো করে শিখেন, এর মানে হচ্ছে আপনি অনেক সাইডে এই জ্ঞানটা আপনি কাজে লাগাতে পারবেন। এটা যে শুধু প্রিন্টিং ইন্ডাস্ট্রিতে তা না, কিংবা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে তাও না, এছাড়াও অনেক নতুন নতুন ইন্ডাস্ট্রি ওপেন হচ্ছে যেখানে গ্রাফিক ডিজাইনের বিভিন্ন প্রচুর চাহিদা রয়েছে, এবং সেসব জায়গায় আপনাদের জন্য নতুন নতুন সুযোগও তৈরি হচ্ছে। তো গ্রাফিক ডিজাইনের যদি কিছু জবের ব্যাপারে আমি বলি, জব টাইটেল অ্যাকচুয়ালি কি হতে পারে, যেমন গ্রাফিক ডিজাইনার, এটা অ্যাকচুয়ালি আমার ফার্স্ট জব টাইটেল ছিল গ্রাফিক ডিজাইনার। এরপরে কাজ করছি হচ্ছে ওয়েব অ্যান্ড গ্রাফিক ডিজাইনার। সো সেগুলো বাদ দিই, অ্যাকচুয়ালি টাইটেল গুলো প্রয়োজন অনুসারে চেঞ্জ হয়, কাজ অনুসারেও টাইটেল চেঞ্জ হয়। তো আমি নর্মাল সবচেয়ে বেশি ব্যবহৃত কিছু টাইটেলের কথা বলতেছি। সবচেয়ে বেশি ব্যবহৃত টাইটেল কিংবা বেশি ব্যবহৃত রোল গুলো হচ্ছে গ্রাফিক ডিজাইনার, তারপর ইউএক্স ডিজাইনার, ইউজার ইন্টারফেস ডিজাইনার যাদের বলে, তারপর হচ্ছে ওয়েব ডিজাইনার, আর্ট ডিরেক্টর, ক্রিয়েটিভ ডিরেক্টর, তারপর অ্যানিমেটর, মোশন গ্রাফিক ডিজাইনার। এইগুলো হচ্ছে নর্মালি বিভিন্ন কোম্পানিতে এই ধরনের রোলগুলোতে গ্রাফিক ডিজাইনারদের এমপ্লয়ি হিসাবে দেখা যায়। ঠিক আছে, এরপরে আসি, এ তো গেল হচ্ছে গ্রাফিক ডিজাইন সম্বন্ধে। তো এখন আপনার যেটা জানতে হবে সেটা হচ্ছে যে গ্রাফিক ডিজাইন জানার জন্য কি ধরনের টুলস লাগবে, তাই না? তো গ্রাফিক ডিজাইনের সংজ্ঞা কিংবা প্রিন্সিপাল জানলে তো হবে না, বিভিন্ন ধরনের টুলস যেগুলো আপনার কাজে হেল্প করবে সেগুলো সম্বন্ধে আপনার ধারণা থাকা উচিত। তো আমাদের ক্লাসে আমরা মূলত ফটোশপ এবং ইলাস্ট্রেটর এই দুটো টুলস সম্বন্ধেই ধারণা নিব, কারণ এই দুটো টুলস হচ্ছে গ্রাফিক ডিজাইনের সবচেয়ে কমন টুলস। ঠিক আছে, ফটোশপ এবং ইলাস্ট্রেটর। কিন্তু এছাড়াও আরো অনেক টুলস আছে যেগুলো গ্রাফিক ডিজাইনের কাজে হেল্প করে, যেমন ইনডিজাইন কিসের জন্য ইউজ হয়? ইনডিজাইন অ্যাকচুয়ালি ইউজ হয় হচ্ছে প্রিন্ট মিডিয়াতে এবং নিউজ মিডিয়াতে। ইনডিজাইন প্রচুর ইউজ হয় নিউজ পেপার তৈরি কিংবা প্রিন্টিং এর ক্ষেত্রে। এছাড়া ছোট ছোট কিছু ওপেন সোর্স ডিজাইন সফটওয়্যার আছে, তার মধ্যে সবচেয়ে বেশি ইউজ হয় এরকম হচ্ছে স্কেচ, তারপর জিম। যারা ফটোশপ ইলাস্ট্রেটর মতো সফটওয়্যার গুলো ইউজ করতে চায় না কিংবা করে না, কারণ ফটোশপ ইলাস্ট্রেটর এই ধরনের সফটওয়্যার গুলো বেশ কস্টলি যদি আপনি লাইসেন্স সফটওয়্যার ইউজ করেন। কিন্তু জিম্প হচ্ছে একটা ওপেন সোর্স সফটওয়্যার যেটা দিয়ে বেসিক ডিজাইন গুলো করা যায়। এছাড়াও কিছু অনলাইন বেস গ্রাফিক ডিজাইন প্ল্যাটফর্ম আছে যেগুলো আপনাদের কাজের জন্য হেল্প করবে, বিশেষ করে যখন বাইরের ক্লায়েন্টের কাজ করতে হয় কিংবা অনেক বিভিন্ন জায়গায় লোকজন একসাথে বসে কাজ করে। যেমন ফটোশপে আপনি একটা কাজ করলে সেই কাজটা ফাইল যদি বড় হয়, সেই কাজটা আপনি শেয়ার করতে গেলেও দেখা যাবে যে অনেক বড় ফাইল এদিক ওদিক পাঠাতে হচ্ছে, অনেক সময় এই ধরনের বড় ফাইলগুলো সাপোর্ট করে না। তো সেসবের জন্য কিছু অনলাইন টুলস আছে, অনলাইন গ্রাফিক ডিজাইন প্ল্যাটফর্ম আছে যেগুলো এই ক্ষেত্রে হেল্প করে। তাদের মধ্যে কিছু টুলস নাম আমি আপনাদের জানাচ্ছি, আপনারা ওয়েবে দেখতে পারেন টুলস গুলা, যেমন ফিগমা, ক্যানভা,
ক্যানভাস না, কিন্তু ক্যানভা, এসকেস, ভেক্টর, VCTR, ভেক্টর, এই টুলস গুলো হচ্ছে মোস্ট পপুলার গ্রাফিক ডিজাইন টুলস, অনলাইন প্ল্যাটফর্ম। এর মাধ্যমে বিভিন্ন অনলাইন কাজ, যারা অনলাইনে কাজ করে তারা এর মাধ্যমে অনেক ক্লায়েন্টের সঙ্গে কাজ করার অনেক ধরনের সুবিধা আছে এসব টুলসে। যাই হোক, আমাদের ক্লাসে আমরা হয়তো দুই একটা অনলাইন টুলস সম্বন্ধেও জানবো, বাট সেটা হচ্ছে একেবারে শেষের দিকে যদি সম্ভব হয়। তো এখন আমার যেটা জানার আপনাদের কাছে সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি কিভাবে আমি শুরু করব, অর্থাৎ আমাদের এইখানে যারা আপনারা অ্যাটেন্ড হয়েছেন এরা কম্পিউটার কিংবা গ্রাফিক ডিজাইন সম্বন্ধে কতদূর জানেন, কিংবা কোন পর্যায়ের থেকে শুরু করলে আমরা সবাই একসঙ্গে এগোতে পারবো। কারণ দেখা গেল যে কেউ একটু বেশি জানে, সে তার হয়তো প্রথম কিংবা বেসিক ক্লাসগুলো ভালো লাগবে না। আবার দেখা যাবে অনেকে হয়তো গ্রাফিক ফটোশপ কখনো ওপেনই করে নাই, তো তার হয়তো প্রথম দিকে একটু সমস্যা হতে পারে বোঝার জন্য। তো সেজন্য আমার যেটা আছে জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা কতদূর ফোকাসড গ্রাফিক ডিজাইন সম্বন্ধে, কে কতদূর জানছেন কিংবা শিখছেন, কিংবা কার কতটুকু ধারণা আছে। হ্যাঁ, সো সেটা একটু আপনাদের কাছ থেকে শুনতে চাই। স্যার আমি একটু বলতে যাচ্ছি। হ্যাঁ, শিওর, প্লিজ। স্যার আমার নাম হচ্ছে সাইদা গুলশান আরা বিথি। স্যার আমি গ্রাফিক্স এর উপরে এর আগে কিছুটা মানে আইডিয়া নিয়েছি। তো আমি সবার উদ্দেশ্যেই বলবো, এখানে কম বেশি সবার জন্য আমার কাছে যেটা মনে হয় যে বেসিক নলেজটা যদি প্রথম দিকে একটু দেওয়া হয় তাহলে সবার জন্যই ভালো হবে। মানে তাহলে কিছুটা ধারণা নিয়ে আমরা আগাতে, বেসিক টুকু ধরেন ফার্স্ট ক্লাসে ফার্স্ট বা সেকেন্ড ক্লাসে আমরা বেসিক টুকু জানলাম, তারপরে আমরা ডিটেলসে গেলাম। জি স্যার, আমার সেটাই মনে হয়। আচ্ছা, আর কেউ? ভাইয়া, সরি স্যার, এক্ষেত্রে আমাদের প্লিজ আমার মনে হয় ভাইয়া ইজ বেটার, স্যার বলাচ্ছে। হ্যাঁ, সো প্লিজ কন্টিনিউ উইথ ভাইয়া। জি ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা ভাইয়া, যেহেতু ভাইয়া বেসিক দিয়ে স্টার্ট করবেন এবং বেসিকটাতে একটু টাচ আপ করে তারপরে ভাইয়া নেক্সটে মুভ করবেন, এক্ষেত্রে আমাদের কি একটু স্লাইড দিয়ে দেওয়া যায় প্রতিদিনের ক্লাস, যে আমরা যাতে কেউ যদি পিছিয়ে পড়ি বা কেউ যদি বুঝতে একটু সমস্যা হয় সে তাহলে স্লাইডটা দেখে নিতে পারলো, এই কোশ্চেন গুলো রিপিট না করে। এরকম কি কোনো স্লাইড আমাদের সাথে শেয়ার করা যায়? আমি যতদূর জানি যে এই যে মিটিংটা এটা রেকর্ড হচ্ছে, তো আমার ধারণা মডারেটর কুরিয়াপু যিনি আছেন উনি হয়তো আপনাকে এই জিনিসটা বেটার শেয়ার করতে পারবে। এবং আমি কাজের প্রয়োজনে এবং আপনাদের শেখার প্রয়োজনে যে ধরনের কন্টেন্ট গুলো ইউজ করা হবে, লাইক যে ধরনের ফন্ট গুলো ইউজ করা হবে, যে ধরনের পিকচার গুলো আমি ইউজ করব, এই জিনিসগুলো আমি একটা লোকাল ফাইল সার্ভারে পোস্ট করব, যেখান থেকে আপনি এই জিনিসগুলো নিয়ে আপনার নিজের মতো করে প্র্যাকটিস করতে পারবেন। হ্যাঁ, তো আশা করি সমস্যা হবে না। তো এই হচ্ছে অবস্থা। আর আপনাদের কথাতে যেটা বুঝলাম, আমিও সেটাই চিন্তা করছিলাম যে আমাদের তো 24টা ক্লাসের কোর্স, তো সেক্ষেত্রে ফটোশপ এবং ইলাস্ট্রেটর যেহেতু আমরা শিখবো, কিছু কিছু প্রজেক্ট আছে যেগুলো ফটোশপ ইলাস্ট্রেটর বোথ প্রয়োজন পড়ে, আবার কিছু কিছু প্রজেক্ট আছে যেগুলোতে শুধু ফটোশপ কিংবা শুধু ইলাস্ট্রেটরের প্রয়োজন পড়ে, যে কোনো এক পারবো। বাট আমার যেটা টার্গেট কিংবা প্ল্যান সেটা হচ্ছে যে আমরা প্রথম 8টা ক্লাস, অর্থাৎ প্রথম মাস, আজকের ক্লাসটা যদি বাদ দিই, আপনাদের শুক্রবারের নেক্সট ক্লাস আছে, সেখান থেকে পরবর্তী 4 সপ্তাহ আমরা বেসিক শিখবো। অর্থাৎ প্রতি সপ্তাহে 2টা করে ক্লাস, মোট 8টা ক্লাস, 4টা ক্লাস ফটোশপের জন্য, 4টা ক্লাস ইলাস্ট্রেটরের জন্য। এবং আমার যতদূর ধারণা তাতে মোটামুটি আমরা বেসিক সম্বন্ধে আইডিয়া পেয়ে যাব, লাইক ফটোশপে কিভাবে কাজ করতে হয়, ইলাস্ট্রেটরে কিভাবে কাজ করতে হয়, এবং বিভিন্ন ধরনের রিসোর্স যেগুলো ওয়েব থেকে আমরা নিতে পারি,
সেইগুলো আমরা কিভাবে কোথা থেকে নিতে পারবো সেই জিনিসগুলো সম্বন্ধে আমাদের মোটামুটি একটা ধারণা হয়ে যাবে। এরপরে অর্থাৎ সেকেন্ড মান্থ থেকে জুন মাস যদি চলে যায়, জুলাই মাস থেকে কিংবা অষ্টম ক্লাসের পর থেকে আমি প্রজেক্ট ওয়াইজ আপনাদের সঙ্গে ক্লাস করব। লাইক একটা ছোট প্রজেক্ট নিয়ে কাজ করব, হয়তো ভিজিটিং কার্ড তৈরি কিংবা একটা লিফলেট তৈরি করা কিংবা একটা ফ্লায়ার তৈরি করা কিংবা একটা ফেসবুকের কি বলে প্রোফাইল পিকচার, প্রোফাইল ইমেজ তৈরি করা। এই ধরনের ছোট ছোট প্রজেক্ট গুলো নিয়ে আমরা কাজ করব এবং পরবর্তীতে 8টা ক্লাসে পরে যে 16টা ক্লাস থাকবে এবং 16টা ক্লাসে আমরা ছোট বড় প্রজেক্ট নিয়ে কাজ করব এবং ফাইনাল প্রজেক্টটা হবে হচ্ছে আমাদের একটা ব্রোশিউর রেডি করা, কোম্পানি ব্রোশিউর কিংবা যেটাকে বলে ব্রোশিউর রেডি করা প্লাস একটা ওয়েবসাইট ডিজাইন করা, অ্যাকচুয়ালি একটা ওয়েবসাইটের ফ্রন্ট পেজ ডিজাইন করা। এটা থাকবে হচ্ছে আমাদের ফাইনাল লিসেন কিংবা ফাইনাল ক্লাসের দিকে শেষ পর্যায়ে। কিন্তু তার আগ পর্যন্ত আমরা ছোট ছোট প্রজেক্ট করে বিভিন্ন ধরনের প্রজেক্ট, ফ্লায়ার তৈরি থেকে শুরু করে লোগো তৈরি, ফ্লায়ার তৈরি, ভিজিটিং কার্ড তৈরি, এই ধরনের যে প্রজেক্ট গুলো সচরাচর আমরা কাজ করি সেই প্রজেক্ট গুলোর মাধ্যমে আমরা ফটোশপ এবং ইলাস্ট্রেটরের যে টুলস গুলো আগে শেখা হয়ে গেছে কিংবা যে টুলস গুলো শেখা হয় নাই এগুলা আশা করি শেখা হয়ে যাবে। এবং সর্বোপরি আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে যেহেতু সবাই টুকটাক কিছুটা হলেও নলেজ আছে, প্রজেক্ট গুলা কমপ্লিট করতে করতে যদি ঠিকঠাক মতো একটা প্রজেক্ট কমপ্লিট হওয়ার পরে ক্লাসে একটা প্রজেক্ট করার পরে আপনাদের কাছে আরেকটা প্রজেক্টের জন্য টাস্ক দেয়া থাকবে, যেহেতু প্রতি সপ্তাহে 2টা করে ক্লাস থাকবে। সো ধরে নেওয়া যায় যে প্রথম ক্লাসটা অ্যাকচুয়ালি একটা প্রজেক্ট দেখানো হবে এবং নেক্সট ক্লাস যেটা থাকবে সেটা হচ্ছে আপনাদের প্রজেক্ট গুলো রিভিউ করে সেই প্রজেক্ট গুলো আরো কি করলে বেটার হতো, কতটা ভালো আপনারা করছেন এবং যেটা আপনি ভালো করছেন সেটা অন্যকে দেখানো, এই কাজগুলো করা হবে। অর্থাৎ একটা হচ্ছে নেক্সট ক্লাসটা হচ্ছে রিভিউ ক্লাস, ফার্স্ট ক্লাসটা হচ্ছে একটা প্রজেক্ট রেডি করার ক্লাস। তো এইভাবে আশা করি আমরা কাজগুলো করব এবং এর মধ্যে যদি আপনাদের কোনো সাজেশন থাকে যে না এই ধরনের একটা প্রজেক্ট করা উচিত, লাইক একটা ফ্লায়ার রেডি করা উচিত কিংবা একটা গিফট কার্ড রেডি করা উচিত কিংবা একটা প্রোডাক্ট বক্স রেডি করা উচিত, এই ধরনের ছোট ছোট অনেক আপনাদের সাজেশন থাকতে পারে। তো এই ধরনের সাজেশন থাকলে সেগুলো আমরা এর মধ্যে দিয়ে কমপ্লিট করব। তো যদি এরকম হয় আশা করি আমরা ঠিকঠাক মতোই করতে পারবো। হ্যাঁ, আর আপনাদের সাজেশন কিংবা যে কোনো কিছু আপনারা পারতেছেন না সেটা সবসময় মডারেটর আপুর সঙ্গে ডিসকাস করতে পারবেন। আর আমার কাছে সরাসরি মেইলও করতে পারবেন কোনো প্রয়োজনে। ঠিক আছে, আমার মেইল অ্যাড্রেসটা আপনি মডারেটর আপুর কাছ থেকে নিয়ে নিতে পারবেন। তো কোনো মেইল থাকলে আমি অবশ্যই সেটা রিপ্লাই দিব, একটু দেরি হতে পারে বাট ইউ উইল গেট ইউর রিপ্লাই। তো এই হচ্ছে অবস্থা। আর আপনাদের কোনো প্রশ্ন থাকে বলেন, কিংবা মডারেটর আপু, কুরি আপু আপনি কিছু বলেন। অর্চি আপু, আমি একটা কথা বলতে পারি? আপু, আমাদের হচ্ছে যে মেইলে কমিউনিকেশনটা তো হয়ই, এর পাশাপাশি যে হোয়াটসঅ্যাপে একটা কমন একটা গ্রুপ থাকে আমাদের ব্যাচ নিয়ে, শুধু যারা আমরা যে 7:30 যারা ক্লাস করছি, আমার মনে হয় যে একটু কমিউনিকেশনটা কি আরেকটু ইজি হতো আপনাদের যদি কোনো সমস্যা না থাকে। একটু জি।
আহ, না, আমার তরফ থেকে আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাস থেকে আমরা যেহেতু সবকিছু শুরু করব, আশা করি শুক্রবার থেকে আমাদের প্রথমে আমি ইলাস্ট্রেটর শুরু করব এবং দেন ফটোশপটা পরে শুরু করতে চাচ্ছি, এই কারণে যে আমার ধারণা ফটোশপ সম্বন্ধে আপনাদের সবাই একবার হলেও ফটোশপ ওপেন করছেন, যেখানে অনেকে আছে যারা ইলাস্ট্রেটর একেবারে নতুন। সুতরাং আমি ইলাস্ট্রেটরটা সম্বন্ধে একটু দেখাতে চাই, যেটা আমাদের ফটোশপে পরবর্তীতে হেল্প করবে। প্রয়োজনে ইলাস্ট্রেটর আবার 2-1টা ক্লাস শেষের দিকে নেওয়া যাবে, কিন্তু প্রথম ক্লাস আমি ইলাস্ট্রেটর দিয়ে শুরু করতে চাচ্ছি। সো নেক্সট ক্লাস আপনারা ইলাস্ট্রেটরের ক্লাস পাবেন এবং সেটা হচ্ছে আশা করতেছি শুক্রবার এই সময়, মানে আজকের সময়টা। স্যার একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ, শিওর, প্লিজ। স্যার ক্লাসের টাইমটা কতক্ষণ থাকবে? দেখেন, অনলাইন ক্লাসে যেটা হয় সেটা হচ্ছে যে অনলাইন ক্লাসে দেখা যায় যে 1 ঘন্টা টাইম নিয়ে ক্লাস করানো, অনেক সময় শুধু একা একা কথা বলা, ক্লাসের মধ্যে অনেকের সঙ্গে ডাইরেক্ট কমিউনিকেট করা যায়। সেক্ষেত্রে অনলাইন ক্লাসটা 1 ঘন্টা ক্লাস নিয়ে অনেক সময় বোরিং মনে হয়। তারপরও আমি চেষ্টা করব যতক্ষণ একটা, আমার তো সাবজেক্টগুলো অ্যাকচুয়ালি রেডি করা আছে যে আমি প্রতি ক্লাসে এইভাবে পড়াবো কিংবা এই টপিকগুলো রেডি করব। তো আমার ধারণা প্রত্যেকটা ক্লাস 40 মিনিট থেকে 1 ঘন্টা 20 মিনিটের মধ্যেই থাকবে। আর স্যার আমরা যে ফটোশপ এবং ইলাস্ট্রেটর যেটা আমরা ব্যবহার করছি, ওটা স্যার আমরা কোন ভার্সনটা ইউজ করব? আচ্ছা, দ্যাটস এ গুড কোশ্চেন। তো ফটোশপ ইলাস্ট্রেটর CS3 যেটা আছে, এই ভার্সনটাই মনে হয় বেশ আপডেটেড এবং বাগ ফ্রি। তো আপনারা সেটা নিয়ে শুরু করতে পারেন কিংবা সেটা নিয়ে এগোতে পারেন। এর নিচের ভার্সনগুলো আসলে যেটা হবে সেটা হচ্ছে যে এর নিচের ভার্সনগুলো নিয়ে কাজ করলে অনেক অপশনগুলো আপনি পাবেন না, যে অপশনগুলো নতুন ভার্সনগুলোতে আছে। আবার এর চেয়ে উপরের ভার্সনগুলো নিয়ে কাজ করলে যেটা হবে সেটা হচ্ছে যে অনেকের কম্পিউটার হয়তো সাপোর্ট করবে না কিংবা এই ভার্সনগুলো ঠিক বাগ ফ্রি না। তো মানে যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে CS3 মাস বেটার ভার্সন। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, আমি একটা কোশ্চেন করতে পারি? প্লিজ। ভাই, আমার ল্যাপটপটা হচ্ছে ক্রোমবুক। আচ্ছা, এটাতে কি আমি ফটোশপ বা এগুলো ইলাস্ট্রেশনটা করতে পারবো? ক্রোমবুক আপনার ল্যাপটপে যদি 4GB প্লাস র্যাম থাকে, হ্যাঁ, আচ্ছা, এবং যদি অ্যারাউন্ড 20GB ফ্রি থাকে, সেক্ষেত্রে মনে হয় আপনি ফটোশপ লোড করতে পারবেন। তো বেটার হচ্ছে একজন কম্পিউটার যারা এগুলো নিয়ে কাজ করে, ইঞ্জিনিয়ার, তাদের সঙ্গে একটু ডিসকাস করা, কিংবা আপনি যেখান থেকে ল্যাপটপ নিছেন তাদের সঙ্গে ডিসকাস করলে তারা আপনাকে সঠিক সলিউশনটা দেবে। হ্যাঁ, এটা বাইরে থেকে আসছিল তো এজন্য। তাহলে আপনি কাইন্ডলি আইডিবিতে একটু চেক করেন, তারা আপনাকে জানিয়ে দিতে পারে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওকে, আচ্ছা, আর কারো যদি কিছু না থাকে তাহলে আজকের মতো এই পর্যন্তই থাক। তো আমরা আশা করি শুক্রবার নেক্সট মিটিং এ সবাই অ্যাটেন্ড থাকবো, আজকে যারা আছেন, এবং 2-1 জন যারা নাই তারাও থাকবেন। তো আজকে এই পর্যন্তই। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি। Recording stopped.